প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের সভা। সকাল 10টায় রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। একনেকের এই সভায় 11টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। স্বাস্থ্য, সড়ক, নৌ পরিবহন ও বিদ্যুৎ খাত সহ মোট 11টি নতুন ও সংশোধিত প্রকল্প নিয়ে আলোচনা হয় সভায়। মোট 11টি প্রকল্প বাস্তবায়নে প্রায় 10,046 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ সংশ্লিষ্টরা অংশ নেন। আগামীকাল অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। হাইকোর্টে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে চ্যালেঞ্জ করা রিটের কারণে আইনি কোনো বাধা নেই। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল একথা বলেছেন। বুধবার হাইকোর্টে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে চ্যালেঞ্জ করা আরেকটি রিট খারিজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, এর আগে এ বিষয়ে যতগুলো রিট হয়েছে তা পূর্ণাঙ্গ নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি হওয়া কোনো বিষয়ে পুনরায় সুপ্রিম কোর্ট সাধারণত রিট গ্রহণ করেন না। মঙ্গলবার ইউনুস আলী আকন্দের রিট খারিজ হওয়ার পর আজ আইনজীবী সাইফুল আলম ফুয়াদের রিটও খারিজ করেছে হাইকোর্ট। তবে রিট খারিজ হবার পর আজ চেম্বার আদালতে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত আবেদন করেছেন ইউনুস আলী আকন্দ। আমি আদালতের কাছে এই ধরনের বাস্তবতা বিবর্জিত, প্রচারকামী এবং ব্যক্তি এবং গোষ্ঠীগত স্বার্থ সিদ্ধির জন্য দায়েরকৃত রিট পিটিশন বলে আমি মন্তব্য করে বলেছি, এই ধরনের রিট পিটিশন দায়ের করার জন্য রিট পিটিশনারের কাছে পিটিশনারকে একটা জরিমানা করা হোক। আদালত আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং বলেছেন যে রিট পিটিশনার যে রিট পিটিশনটি করেছেন তার কোনো সারবত্তা নেই এবং এই সারবত্তা নেই এই বিবেচনায় এই রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। কাল অনুষ্ঠিত হবে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। এই উপলক্ষে নির্বাচন কমিশনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের ব্যস্ততার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট শিউলি রায়। শিউলি, কাল তো রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ হবে, ইসির প্রস্তুতির বিষয়ে কি জানতে পেরেছেন? দেখুন মুশফিক, যেহেতু বহু প্রতীক্ষিত আগামীকালকে যে রাষ্ট্রপতি নির্বাচন সেটি কিন্তু দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেটি কিন্তু বেলা দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তো ইতিমধ্যে আপনাদেরকে বলে রাখি যে সকাল থেকে যে ইসির সার্বিক পরিস্থিতি এবং প্রস্তুতি যেটা আপনারা বলছেন সেটি যদি বলি যে বেলা 12টার দিকে সিনিয়র সচিব আক্তার আহমেদের নেতৃত্বে 20 জন যে কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন এবং নির্বাচনের দায়িত্বে থাকবেন তাদের কিন্তু একটি বৈঠক হয়েছে এবং বৈঠক শেষে আমরা যতটুকু জানতে পেরেছি যে 2টার দিকে যেহেতু নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তার ঠিক কিছুক্ষণ আগ থেকেই তারা হচ্ছে ব্যালট পেপার সহ নির্বাচনের যে আনুষঙ্গিক সরঞ্জাম তারা কিন্তু নিয়ে সেখানে উপস্থিত থাকবেন এবং তারা বলেছেন যে তারা ঠিক সময় মতো তারা উপস্থিত সেখানে থাকবেন এবং সিএসির নেতৃত্বে 20 সদস্যের যে নির্বাচন কর্মকর্তা তারা কালকেই ভোট গ্রহণের পরবর্তী হচ্ছে তারা ফলাফল ঘোষণার পর্যন্ত তারা ওইখানে থাকবেন এবং যেটুকু আমরা জানতে পেরেছি যে যেহেতু ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণার পরে তারা কিন্তু খুব একটা বেশি সময় নেবেন না গ্যাজেট প্রকাশের ক্ষেত্রে। কাল বৃহস্পতিবার হয়তো হচ্ছে গ্যাজেট প্রকাশও হয়ে যেতে পারে। তো এছাড়াও গতকালকে কিন্তু নির্বাচন কমিশনে সিনিয়র সচিব আক্তার আহমেদ কিন্তু বলেছেন যে রাষ্ট্রপতি এই নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন কিন্তু সর্বাধিকভাবে প্রস্তুত তারা এই নির্বাচনে সুষ্ঠুভাবে হওয়ার জন্য। যেহেতু এই নির্বাচনে কিন্তু আমরা আশা করা যাচ্ছে যে যেহেতু সরকার পক্ষের বা সংসদ সদস্য তাদের পক্ষটা ভারী, তো দেখা যাক কালকে স্বতন্ত্র 8 জন হচ্ছে নির্বাচনে যে যারা ভোট দিবেন ভোটার তাদের আসলে ভোটটা কোন দিকে যাচ্ছে। তো মুশফিক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন থেকে। জানছিলাম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির খবর। স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সরকার সাধুবাদ জানাবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা
রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন কথা বলেন। বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেয়া নানা কল্যাণমুখী কাজ জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দল মাঠে থাকবে বলে আশা করেন রিজভী। নতুন করে শপথের অঙ্গীকার তৈরি হয়। আমরা আগামী দিনে আরো যত বাধা, আরো যত প্রতিবন্ধকতায় আসুক, বিএনপিকে ধ্বংস করার যে কোনো চক্রান্তই করা হোক জাতীয় বা আন্তর্জাতিকভাবে, সেটিকে প্রতিহত করার আমরা প্রেরণা পাই এই দুই মহান নেতা এবং নেত্রীর মাজারে এসে। হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে এনসিপি নেতা এবং নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। রিটে হান্নান মাসুদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং 2 কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভুইয়া প্রথমবারের মতো অফিস করেছেন। সকাল 9টার দিকে তারা দুদকে প্রবেশ করেন। সকাল 10টায় পূর্ব নির্ধারিত মতবিনিময় সভায় অংশ নেন, যেখানে দুদক সচিব সাইদুর রহমান ও মহাপরিচালক সহ উপপরিচালক পর্যন্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আজ নতুন কমিশনারদের জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। গত সোমবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। একই প্রজ্ঞাপনে কমিশনার হিসেবে নিয়োগ পান ডক্টর জাহাঙ্গীর আলম খান ও ডক্টর সাজ্জাদ হোসেন ভুইয়া। হাম আক্রান্ত শিশুদের বড় একটি অংশ অপুষ্টির শিকার। এছাড়া 38% বঞ্চিত হয়েছে মাতৃদুগ্ধ থেকে। পাশাপাশি টিকা নেওয়ার পরও কিছু শিশুর শরীরে পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি। এই অবস্থায় শিশুদের জন্য আলাদা জাতীয় ইনস্টিটিউট সহ 5 বিভাগীয় শহরে শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগের কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম.এ. মুহিত। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। হামমুক্ত ঘোষণার কয়েক বছর পর রোগটিতে আক্রান্ত হয়ে এত মৃত্যুর পর বাংলাদেশ শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবির গবেষণায় দেখা গেছে 43% শিশু 3 থেকে 9 মাস বয়সের মধ্যে হাম আক্রান্ত হয়েছে। আর জন্মের পর প্রথম 6 মাসে হাম আক্রান্ত হওয়া 38% শিশু মায়ের দুধ পায়নি। এই যে বিদেশে দেখেন শিশুদেরকে যেভাবে ডেভেলপ করা হয় মেন্টালি, ফিজিক্যালি, সাইকোলজিক্যালি, কিন্তু আমাদের দেশের শিশুরা কিন্তু ওইভাবে ডেভেলপ হচ্ছে না। এটাকে ডেভেলপ করতে হলে শিশুদের দিকে আপনাদের নজর দিতেই হবে যদি একটা সুস্থ দেশ গড়তে চান। গবেষণায় আরও দেখা গেছে আক্রান্ত শিশুদের মধ্যে 12% তীব্র অপুষ্টি এবং 50% মাঝারি অপুষ্টিতে ভুগছিল। টিকা নিয়েও উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। নির্ধারিত বয়সেও অনেক শিশু টিকা পাননি, আবার টিকা নেওয়ার পরও কিছু শিশুর শরীরে পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি। 9 মাসের নিচে যারা, তাদের মধ্যেও অনেক বাচ্চারা ইনফেক্টেড হচ্ছে। আবার যারা ভ্যাকসিন নিয়েছে তাদের মধ্যে ইনফেক্টেড ছিল, বাট ওইটার পরিমাণ কম ছিল। তার মানে ভ্যাকসিন খুব ভালো কাজ করে। মায়েদের মধ্যেও ভ্যাকসিন নিয়ে মাদের এনাফ অ্যান্টিবডি আছে কি না সেটা নিয়েও আমরা গবেষণা করেছি এবং দেখেছি যে এনাফ অ্যান্টিবডি হয়তো ওখানে কিছুটা ঘাটতি আছে। সেটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব সেটাও আমাদের দেখতে হবে। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে শিশুদের চিকিৎসায় দীর্ঘদিনের ঘাটতির কথা তুলে ধরেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। শিশুদের চিকিৎসা সেবা আরও সহজলভ্য করতে 5টি বিভাগীয় শহরে শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগের কথাও জানান তিনি। 54 বছর হয়ে গেছে আমরা চাইল্ড হেলথের কোনো আলাদা ইনস্টিটিউট গড়ে তুলি নাই, এবং এই কারণেই আমরা আগামী 2-3 মাসের মধ্যেই 5টি বিভাগীয় শহরে 5টা পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল শুরু হতে যাচ্ছে। সেটার কাজ অনেক দূর এগিয়ে গেছে, যন্ত্রপাতি এবং ফার্নিচার এগুলো এখন শেষ পর্যায়ে। আমরা আশা করছি অক্টোবরের মধ্যেই 5টি শিশু হাসপাতাল 5টি বিভাগীয় শহরে কাজ শুরু করবে।
গবেষণা প্রতিবেদনে আরও জানানো হয়, টিকা নেওয়ার পরও যেসব শিশু শরীরে পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি, এর কারণ চিহ্নিত করতে আরও গবেষণা প্রয়োজন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের 17 কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া বিভিন্ন পর্যায়ের 5 জন কর্মকর্তার বেতন সর্বনিম্ন স্তরে নামিয়ে দেওয়া হয়েছে। বিএসইসি প্রতিষ্ঠার পর একসঙ্গে এত কর্মকর্তাকে অবসরে পাঠানোর ঘটনা এটাই প্রথম। গত বছরের 5 মার্চ বিএসইসির তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মহসিন চৌধুরী, আলী আকবর ও ফারজানা লালারুক সহ অন্যান্য কমিশনারদের কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রেখে নাজেহালের ঘটনায় সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে মোট 22 কর্মকর্তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে বিএসইসি। এই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করে বিএসইসি। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে ফ্যাসিস্ট আমলের মতো 25টি এজেন্সি সিন্ডিকেট তৈরি করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ বায়রার সাধারণ সদস্যরা। দুপুরে রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলনে তারা জানান, আগের সরকারের সময়ে সিন্ডিকেটের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে 49 প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের মালিক কারাগারে আছে। অতীত থেকে শিক্ষা না নিয়ে এবারও একইভাবে সিন্ডিকেট করা হচ্ছে। এ সময় জানানো হয়, আগে সিন্ডিকেটের তালিকায় অন্তর্ভুক্তির জন্য 5 কোটি টাকা চাওয়া হলেও এবার চাওয়া হচ্ছে 17 কোটি টাকা। তাই অভিবাসন প্রক্রিয়া সিন্ডিকেট মুক্ত করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। আগে যে সিন্ডিকেট হয়েছিল সেই সিন্ডিকেটের চেয়ে কয়েক গুণ টাকা এখন বেশি দিতে হচ্ছে। অলরেডি যে আলোচনা মিডিয়াতে আসছে 17 কোটি টাকা, যেখানে লাইসেন্স অন্তর্ভুক্তি করার জন্য, যেখানে আগে ছিল মাত্র 5 কোটি আর এখানে 17 কোটি। তার মানে কি সিন্ডিকেটের যে ব্যয়, তার সিন্ডিকেটের যে ফি অটোমেটিকলি বেড়ে গেছে। সুতরাং কর্মীদেরকে আবার প্রত্যেকটা কর্মীকে আগে যেমন দিতে হয়েছিল এখনো ঠিক একইভাবে দিতে হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরা চালুর প্রথম 24 ঘন্টায় 449টি মামলা করেছে হাইওয়ে পুলিশ। এসব মামলায় মোট 15,51,000 টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলা ও জরিমানা কার্যক্রম শুরু হয়। মহাসড়কের কুমিল্লার 105 কিলোমিটার অংশে 199টি এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরা বসানো হয়। ক্যামেরা চালুর পর প্রথম 24 ঘন্টাতেই বিপুল সংখ্যক মামলা হওয়ায় চালকদের মধ্যে সচেতনতা বাড়ছে বলে মনে করছে হাইওয়ে পুলিশ। সেই সাথে সড়কে যানবাহনের যে বেপরোয়া গতি সেটি নিয়ন্ত্রণে আসবে বলেও জানানো হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজার এখন কয়েক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি। পোশাক খাতের পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণে হালাল অর্থনীতি বড় ভূমিকা রাখতে পারে। সকালে রাজধানীর একটি হোটেলে মালয়েশিয়ান হাই কমিশন আয়োজিত মালয়েশিয়া বাংলাদেশ বাজার সংযোগ ও বাংলাদেশে হালাল শিল্পের ব্যবহার বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বারের সভাপতি আনোয়ার শহীদ সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। নির্মাণ শিল্পে আধুনিক প্রযুক্তি, গুণগত মান ও টেকসই নির্মাণ বিষয়ে প্রকৌশলীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে বরিশালে কনফিডেন্স সিমেন্ট আয়োজন করে প্রকৌশল বিষয়ক সেমিনার নির্মাণ দিশারি। বরিশালের হোটেল গ্র্যান্ড পার্কে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সেমিনারে কনস্ট্রাকশন কোয়ালিটি কন্ট্রোল অব ফাউন্ডেশন বিষয়ে বাংলাদেশ প্রেক্ষাপটে ফাউন্ডেশনের নির্মাণ মান নিয়ন্ত্রণ, অদক্ষ শ্রমিকের মাধ্যমে নির্মাণ কাজ পরিচালনার ঝুঁকি এবং নির্মাণের গুণগত মান নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অনুষ্ঠানে কনফিডেন্স সিমেন্টের চিফ মার্কেটিং অফিসার নাসিরুল আলম সুমন, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ নুরুল ইসলাম এবং সিনিয়র জেনারেল ম্যানেজার অনিন্দ সরকার সহ বরিশালের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ প্রসঙ্গ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে শুধু মানসিকভাবে নয়, কৌশলগতভাবেও বাংলাদেশের আক্রমণাত্মক ক্রিকেট খেলা উচিত। এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমন পরামর্শ দিলেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদদের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড। প্রিয় শিষ্যদের এমন সাফল্যে গর্বিত দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। বাংলাদেশ
বাংলাদেশের পেস বোলিংকে নতুন উচ্চতায় নিতে কাজ করেছেন অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তির তত্ত্বাবধানে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরা নিজেদের পরিশীলিত করেছেন, উঠে এসেছেন শরীফুল ইসলাম, হাসান মাহমুদরা। তাই অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে বাংলাদেশের পেসারদের দাপট দেখে গর্বিত ডোনাল্ড। সিরিজের দ্বিতীয় টেস্টেও আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নামার পরামর্শ দিলেন তিনি। It's wonderful to see how this team has grown, beating Pakistan at home. পাকিস্তানের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে হারানো সত্যি অবিশ্বাস্য। তবে এটা সত্য, দ্বিতীয় টেস্টে অজিরা কঠিন লড়াইয়ের মাধ্যমে ঘুরে দাঁড়াতে চাইবে। আমি যদি বাংলাদেশের ড্রেসিং রুমে থাকতাম, অবশ্যই দলের প্রতি আমার বার্তা থাকতো রক্ষণাত্মক না হয়ে আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলা। শুধু মানসিকভাবে নয়, কৌশলগত দিক থেকেও আক্রমণাত্মক মনোভাব থাকতে হবে, যেমনটা প্রথম টেস্টে ছিল। Keep playing that aggressive type of cricket. ডারউইন টেস্টে সবচেয়ে সফল ছিলেন হাসান মাহমুদ, যদিও তাসকিন আহমেদকে বাংলাদেশের পেস আক্রমণের নেতা হিসেবে দেখছেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি। I think Taskin Ahmed বাংলাদেশের পেস ইউনিটের প্রধান হিসেবে তাসকিন আহমেদ অনবদ্য। 5-6 উইকেট পাননি, তবে প্রথম টেস্টে তার চেষ্টা ছিল চোখে পড়ার মতো। আর হাসান মাহমুদের কাউন্টি ক্রিকেট তার আত্মবিশ্বাস বাড়িয়েছে। আশা করি শরীফুল ইসলামকেও কাউন্টি খেলতে দেখতে পাবো। contributions, 2 first, 3 first. বাংলাদেশের এই জয় শুধু একটি টেস্ট ম্যাচের জয় নয়, বিদেশের মাটিতে লাল বলের ক্রিকেটে আত্মবিশ্বাসের নতুন অধ্যায়। আর সেই সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশের সাবেক এই পেস বোলিং কোচ। কুশল ইয়াসির, NTV স্পোর্টস ডেস্ক। কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে মৃত 5 বাংলাদেশের মধ্যে 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। একজন সাভারের বাসিন্দা। স্বজনদের হারিয়ে চলছে আহাজারি। মৃতদের মধ্যে রয়েছে আজকের পত্রিকা ও চ্যানেল 9-এর কুষ্টিয়ার প্রতিনিধি দেবাশিস দত্ত, তার স্ত্রী, ছেলে ও শ্বশুর। দেবাশিস দত্ত ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায়। স্বজনরা জানায়, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত 3রা আগস্ট দেবাশিস ব্যাঙ্গালোরে গিয়েছিলেন। আজ স্বজনদের নিয়ে দেশে ফেরার কথা ছিল তার। দীর্ঘদিন সহকর্মীর এমন করুণ মৃত্যুর খবরে তার বাড়িতে ছুটে যান গণমাধ্যম কর্মীরা। সান্ত্বনা জানান পরিবারের সদস্যদের। মৃতদের মধ্যে রয়েছে সাভারের আমিন বাজারের আহমেদ বাবু নামে আরেক যুবক। একদিন হোটেলে ছিল, হোটেলে থাকার পরে এসি পাস্ট করে ভালো ইন্তেকাল করেছে। দেবাশিস দত্ত বন্ধু, সহকর্মী সবকিছু ছিল আমার, তবে তার এই আকস্মিক চলে যাওয়াটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি, বিশাল দুঃখজনক সংবাদ। তিনি আমাদের এলাকার আমার একজন অভিভাবক ছিল। বিদ্যুৎ সংকটের জন্য এই সরকারের ন্যূনতম দায় নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে 8 জেলার জেলা প্রশাসক ও কালচারাল অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। ভোট চুরির মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অনন্তকাল ক্ষমতায় থাকার বাসনা ছিল বলেও মন্তব্য করেন উপদেষ্টা। রংপুরের বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্বামীর মৃত্যুতে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে পেরোলে মুক্তি পাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি। কারাগার সূত্র জানায়, কাল সকালে 12 ঘন্টার জন্য তাকে মুক্তি দেয়া হবে। এর আগে পেরোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তার মেয়ে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম জানান, আবেদনের প্রেক্ষিতে আগামীকাল দীপু মনিকে পেরোলে মুক্তি দেয়া হবে। এদিন সকালে স্বামীর মরদেহ দেখতে কলাবাগান বাসভবনে যাবেন দীপু মনি। পরে গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী গোরস্থানে তাকে দাফন করা হবে। গতকাল রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিক। এই উপলক্ষে দুপুরে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। দিনটি উপলক্ষে জয়পুরহাটে শহরের দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। নাটোরের র্যালি ও সমাবেশের মাধ্যমে পালিত হয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিক। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে মাগুরা শহরের র্যালি এবং দিনব্যাপী বৃক্ষরোপণ, দোয়া অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ সহ সারা দেশে পালিত হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিক।
নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামিমুন তানজিন এর নেতৃত্বে সকালে নগরের লালদিঘি ও আসকার দিঘি এলাকায় নকশা বহির্ভূত নির্মাণাধীন কয়েকটি বাণিজ্যিক ভবনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনিয়মের অভিযোগে এক ভবন মালিককে 12 লাখ টাকা জরিমানা করা হয়, কিন্তু জরিমানার অর্থ আদায় করতে না পারায় ভবনটির তত্ত্বাবধায়ক মোহাম্মদ মোস্তফাকে ভ্রাম্যমাণ আদালতের হেফাজতে নেওয়া হয়েছে। একই সাথে নির্মাণাধীন ভবনের নির্মিত অংশ ভেঙে দেওয়া হয়েছে। যাত্রী ওঠানো নিয়ে নাটোরের বনপাড়া বাসস্ট্যান্ডে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 6 জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ও দুটি বাস কাউন্টার ভাঙচুর করা হয়। পুলিশ জানায় বনপাড়া বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানো নিয়ে বিরোধ চলছিল বিআরটিসি ও বেসরকারি বাসের শ্রমিকদের মাঝে। এর জেরে দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পাল্টাপাল্টি ভাঙচুর করা হয় পরিবহনের কাউন্টার ও 5টি মোটরসাইকেল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বগুড়া গাবতলী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দেয়া হল সিরাজুল হক স্মরণী পুরস্কার। সকালে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু সভাপতিত্বে বাগবাড়ি কলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিরাজুল হক স্মরণী পুরস্কার 2025 বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ে প্রায় শতাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়। গোপালগঞ্জে 64,000 পিস ইয়াবা, মাদক বিক্রির 4,55,000 টাকা এবং একটি বিলাসবহুল গাড়িসহ 2 মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ভোররাতে শহরের এলজিইডি মোড় থেকে তাদেরকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। সহকারী পুলিশ সুপার মোহাম্মদ হাসানুর রহমান জানান, বিপুল পরিমাণ মাদক আসার গোপন সংবাদের ভিত্তিতে শহরের এলজিইডি মোড়ে ভোররাতে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সাদা রঙের একটি মাইক্রোবাসে তল্লাশি করে জেলার শীর্ষ মাদক কারবারি উজ্জ্বল মোল্লা ও তার সহযোগী ওয়াসিম মোল্লাকে আটক করা হয়। এ সময় তাদের দেহ ও লাগেজ তল্লাশি করে 5,000 পিস ইয়াবা জব্দ করা হয়। পুলিশ আরও জানায়, মাদক কারবারি উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে 10টিরও অধিক মাদক মামলা রয়েছে। গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তবে কতটা কাজে লাগছে তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সকালে বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনের ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং গ্যালারিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা চাকরির বাজারে কতটা কাজে লাগছে এই প্রশ্নের উত্তর খুঁজতে তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের এমন উদ্যোগ। কোম্পানিগুলো কী ধরনের দক্ষতা দেখতে চায় তা জানার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বাস্তবভিত্তিক জ্ঞানের উপর গুরুত্ব আরোপ করা হয় কর্মশালায়। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন। মঙ্গলবার রাত 10টায় দিনাজপুরের বিরল উপজেলার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি দিনাজপুর 7 ও 2 আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অবস্থান করছিলেন তিনি। পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপ্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা হয়েছে। বিকেলে রাজধানীর আইইবি ভবনে আয়োজিত এ সভায় প্রকল্প দুটির কারিগরি ও অর্থনৈতিক বাস্তবতা, পরিবেশের উপর প্রভাব এবং বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভার প্রধান অতিথি ছিলেন রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। এতে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকৌশলী ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বড় ধরনের প্রকল্প বাস্তবায়নে নানা দিক বিবেচনায় নিয়েই প্রকল্প নেওয়া উচিত বলে জানায় আলোচকরা। আগামীকাল দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোট দেবেন সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণার পর দ্রুত সময়ে গেজেট প্রকাশ করা হবে। এদিকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের সভা শেষে চিফ হুইপ জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। ইফতেখার রেজা রিপোর্ট। 1991 সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন, যাতে সরাসরি ভোট দেবেন সংসদ সদস্যরা।
সরকার দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে বিরোধী জোট থেকে নির্বাচন করছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। রাষ্ট্রপতি নির্বাচনের শেষ মুহূর্তের সার্বিক প্রস্তুতি তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার ভোটের স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে বলেন, সংখ্যাগরিষ্ঠ ভোটারের সমর্থনের ভিত্তিতেই বিজয়ী ঘোষণা করা হবে এবং দ্রুততম সময়ে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। 24 অগাস্টে আপনাদের দেখতে যেটা কনক্লুড হলো এবং একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করলেন। সুতরাং এখানে কে রাষ্ট্রপতি হবেন, এখানে এইটা একটা সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দু আছে। তো হ্যাঁ, ভোটের কালকে হয়ে যাবে। ওখানে নির্বাচন চলাকালীন আমাদের উপস্থিতিতে কেউ প্রচারণা করতে পারবে না ওখানে। আর সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের সভা শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, সরকার ও বিরোধী দল মিলে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে চায়। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের মধ্য দিয়ে নতুন করে গণতান্ত্রিক যাত্রা শুরু হবে বলেও জানান তিনি। আগামীকালকে সবাই আমরা 1:30টার মধ্যে ওখানে উপস্থিত হবো ইনশাআল্লাহ। 2টা থেকে ভোট শুরু হবে, 5টার মধ্যে ভোট গণনা হবে। যে নির্বাচন শুরু হওয়ার 5 মিনিট আগে থেকে আমাদের লাইভ টেলিকাস্ট হবে এবং মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এবং স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা এবং যদি কোনো সদস্য যিনি আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিসেবে আছেন তিনি ভোট দেওয়া, ওগুলো আমরা লাইভ দেখাবো। তারপর সব রেকর্ড করা হবে। আবার নির্বাচন শেষ হবার 5 মিনিট আগে আমরা সেই লাইভ শুরু করব। আবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এবং ফলাফলের পরে সেখানে ফল ঘোষণা করা হবে। এই পর্যন্ত আমরা লাইভ দেখাবো কালকে। চিফ হুইপ আরও বলেন, 21 আগস্ট সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামীকালকে একটা ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে 9,333 কোটি 58 লাখ টাকা। এর মধ্যে গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 5,000 কোটি টাকা। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানিয়েছেন, ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির পুনরুদ্ধার কাল অতিক্রম করছে সরকার। হাসান মাহমুদের রিপোর্ট। নতুন অর্থ বছরে সরকারের উন্নয়ন অগ্রাধিকার ঠিক করতে রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের সভা। ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ, গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ, জামালপুরের মাদারগঞ্জে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, ডেস্কো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ সহ মোট 10টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক, যার মোট ব্যয়ের 8,488 কোটি 71 লাখ টাকা সরকারি অর্থায়ন এবং প্রকল্প ঋণ 936 কোটি 38 লাখ টাকা। 10টি প্রকল্প অনুমোদিত হয়েছে, সেখানে মোট ব্যয় আছে 9,333 কোটি 58 লক্ষ টাকা। গত 180 দিনে আমরা কতগুলো কাজ প্রায়োরিটির ভিত্তিতে ঠিক করেছি। তার মধ্যে একটা বড় কাজ ছিল আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং ফ্রেমওয়ার্কটা তৈরি করা। এইখানে এটার গুরুত্বপূর্ণ একটা উপাদান আছে, এটা কেবল পরিকল্পনা নয়, এটা বাস্তবায়নের একটা নির্দেশিকা। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে ধীরে ধীরে মেরামত করার কাজ করছে সরকার এবং জ্বালানি খাতে নানা পরিকল্পনার মধ্য দিয়ে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে। অর্থনীতিকে একটা ভঙ্গুর এবং ধ্বংসপ্রাপ্ত জায়গায় ফেলে রেখে গিয়েছিল, সেখান থেকে এই সরকার দায়িত্ব নিয়েছে। ফলে আমাদেরকে একটা পুনরুদ্ধার কাল পার হতে হবে এবং সেখান থেকে একটা উত্তরণের পর্ব পাড়ি দিতে হবে। এটা তো অতীত থেকে পাওয়া চ্যালেঞ্জ, তার মধ্যে বিদ্যুৎ এবং জ্বালানি খাত একটা বড় চ্যালেঞ্জ, যেখানে ইতিমধ্যে এটাকে একটা আমদানি নির্ভর ব্যবস্থায় পরিণত করা হয়েছিল আর লুটপাটের এক বিশাল ক্ষেত্রে পরিণত করা হয়েছিল। এখন সেই জায়গা থেকে তো রাতারাতি সৃষ্টিপেটের পরিবর্তন করা যাচ্ছে না। এছাড়াও 5 বছর মেয়াদী উন্নয়ন ও সংস্কারের অর্থনৈতিক কৌশলপত্রের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মন্ত্রিসভায় নীতিগতভাবে অনুমোদিত জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026 এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়া পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন নাগরিক কমিটির সদস্যরা। সকালে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম ও নাগরিক কোয়ালিশনের যৌথ উদ্যোগে আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান তারা। বক্তারা বলেন, জুলাই পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে সকলেই আশা সকল
নাগরিকের নিরাপত্তা ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে একটি যুগোপযোগী ও মানবাধিকার সহায়ক আইন পাশ করতে হবে। কিন্তু সরকার জন আকাঙ্ক্ষাকে পাত্তা না দিয়ে একতরফাভাবে এই আইন পাশ করতে যাচ্ছে, যা শেষ বিচারে নাগরিকের অধিকার সুরক্ষা দেবে না। আমরা নিরাপত্তা বাহিনীর সাথেও কথা বলেছি, তাদের কেউ কিন্তু এই জিনিসটা বলেনি, বরং উল্টাটা বলেছে, বলে তোমাদের দলীয় কামড়াকামড়ির জন্য, তোমরা ফয়সালা আদায় করার জন্য আমাদের কাঁধে বন্দুক রেখে গুলি করছে এবং আমরা বিপদে পড়ছি, আমাদের এটা প্রয়োজন নেই। এই ডিপ স্টেট ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ হতে সহযোগিতা করেছিল এবং তাকে ফ্যাসিবাদ হিসেবে তৈরি থাকার জন্য সর্বাত্ম শক্তি নিয়োগ করেছিল। সেই ডিপ স্টেট এখনো কতটুকু শক্তিশালী তার প্রমাণ এই খসড়া আইন। This is a tangible evidence the deep state is still in full power and in full control. পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপ্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা হয়েছে। বিকেলে রাজধানীর আইইবি ভবনে আয়োজিত এ সভায় প্রকল্প দুটির কারিগরি ও অর্থনৈতিক বাস্তবতা, পরিবেশের ওপর প্রভাব এবং বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভার প্রধান অতিথি ছিলেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। এতে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকৌশলী ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বড় ধরনের প্রকল্প বাস্তবায়নে নানা দিক বিবেচনায় নিয়েই প্রকল্প নেওয়া উচিত বলে জানায় আলোচকরা। আগামীকাল দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোট দেবেন সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণার পর দ্রুত সময়ে গেজেট প্রকাশ করা হবে। এদিকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের সভা শেষে চিফ হুইপ জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। ইফতেখার রেজার রিপোর্ট। 1991 সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন, যাতে সরাসরি ভোট দেবেন সংসদ সদস্যরা। সরকার দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে বিরোধী জোট থেকে নির্বাচন করছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। রাষ্ট্রপতি নির্বাচনের শেষ মুহূর্তের সার্বিক প্রস্তুতি তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার ভোটের স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে বলেন, সংখ্যাগরিষ্ঠ ভোটারের সমর্থনের ভিত্তিতেই বিজয়ী ঘোষণা করা হবে এবং দ্রুততম সময়ে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। 24 অগাস্টে যেটা কনক্লুড হলো এবং একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করলেন। সুতরাং এখানে কে রাষ্ট্রপতি হবেন, এখানে এইটা একটা সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। তো হ্যাঁ, ভোট কালকে হয়ে যাবে। ওখানে নির্বাচন চলাকালীন আমাদের উপস্থিতিতে কেউ প্রচারণা করতে পারবে না ওখানে। আর সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের সভা শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, সরকার ও বিরোধী দল মিলে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে চায়। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের মধ্য দিয়ে নতুন করে গণতান্ত্রিক যাত্রা শুরু হবে বলেও জানান তিনি। আগামীকালকে সবাই আমরা 1:30টার মধ্যে এখানে উপস্থিত হব ইনশাআল্লাহ। 2টা থেকে ভোট শুরু হবে, 5টার মধ্যে ভোট গণনা হবে। যে নির্বাচন শুরু হওয়ার 5 মিনিট আগে থেকে আমাদের লাইভ টেলিকাস্ট হবে এবং মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এবং স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা এবং যদি কোনো সদস্য যিনি আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিসেবে আছেন তিনি ভোট দেওয়া, ওগুলো আমরা লাইভ দেখাবো। তারপর সব রেকর্ড করা হবে। আবার নির্বাচন শেষ হবার 5 মিনিট আগে আমরা সেই লাইভ শুরু করব। আবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এবং ফলাফলের পরে সেখানে ফল ঘোষণা করা হবে। এই পর্যন্ত আমরা লাইভ দেখাবো কালকে। চিফ হুইপ আরও বলেন, 21 আগস্ট সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামীকালকে একটা ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে 9,333 কোটি 58 লাখ টাকা। এর মধ্যে গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 5,000 কোটি টাকা। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানিয়েছেন, ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির পুনরুদ্ধার কাল অতিক্রম করছে সরকার। হাসান মাহমুদের রিপোর্ট।
নতুন অর্থ বছরে সরকারের উন্নয়ন অগ্রাধিকার ঠিক করতে রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের সভা। ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ, গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ, জামালপুরের মাদারগঞ্জে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, ডেস্কো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ সহ মোট 10টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক, যার মোট ব্যয়ের 8,488 কোটি 71 লাখ টাকা সরকারি অর্থায়ন এবং প্রকল্প ঋণ 936 কোটি 38 লাখ টাকা। 10টি প্রকল্প অনুমোদিত হয়েছে, সেখানে মোট ব্যয় আছে 9,333 কোটি 58 লক্ষ টাকা। গত 180 দিনে আমরা কতগুলো কাজ প্রায়োরিটির ভিত্তিতে ঠিক করেছি। তার মধ্যে একটা বড় কাজ ছিল আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং ফ্রেমওয়ার্কটা তৈরি করা। এইখানে এটার গুরুত্বপূর্ণ একটা উপাদান আছে, এটা কেবল পরিকল্পনা নয়, এটা বাস্তবায়নের একটা নির্দেশিকা। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে ধীরে ধীরে মেরামত করার কাজ করছে সরকার এবং জ্বালানি খাতে নানা পরিকল্পনার মধ্য দিয়ে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে। অর্থনীতিকে একটা ভঙ্গুর এবং ধ্বংসপ্রাপ্ত জায়গায় ফেলে রেখে গিয়েছিল, সেখান থেকে এই সরকার দায়িত্ব নিয়েছে। ফলে আমাদেরকে একটা পুনরুদ্ধার কাল পার হতে হবে এবং সেখান থেকে একটা উত্তরণের পর্ব পাড়ি দিতে হবে। এটা তো অতীত থেকে পাওয়া চ্যালেঞ্জ, তার মধ্যে বিদ্যুৎ এবং জ্বালানি খাত একটা বড় চ্যালেঞ্জ, যেখানে ইতিমধ্যে এটাকে একটা আমদানি নির্ভর ব্যবস্থায় পরিণত করা হয়েছিল আর লুটপাটের এক বিশাল ক্ষেত্রে পরিণত করা হয়েছিল। এখন সেই জায়গা থেকে তো রাতারাতি সৃষ্টিপেটার পরিবর্তন করা যাচ্ছে না। এছাড়াও 5 বছর মেয়াদী উন্নয়ন ও সংস্কারের অর্থনৈতিক কৌশলপত্রের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মন্ত্রিসভায় নীতিগতভাবে অনুমোদিত জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026 এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়া পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন নাগরিক কমিটির সদস্যরা। সকালে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম ও নাগরিক কোয়ালিশনের যৌথ উদ্যোগে আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে এই আহ্বান জানান তারা। বক্তারা বলেন, জুলাই পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে সকলেই আশা সকল নাগরিকের নিরাপত্তা ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে একটি যুগোপযোগী ও মানবাধিকার সহায়ক আইন পাশ করতে হবে। কিন্তু সরকার জন আকাঙ্ক্ষাকে পাত্তা না দিয়ে একতরফাভাবে এই আইন পাশ করতে যাচ্ছে, যা শেষ বিচারে নাগরিকের অধিকার সুরক্ষা দেবে না। আমরা নিরাপত্তা বাহিনীর সাথেও কথা বলেছি, তাদের কেউ কিন্তু এই জিনিসটা বলেনি, বরং উল্টাটা বলেছে। বলে, তোমাদের দলীয় কামড়াকামড়ির জন্য, তোমরা ফয়সালা আদায় করার জন্য আমাদের কাঁধে বন্দুক রেখে গুলি করছে এবং আমরা বিপদে পড়ছি, আমাদের এটা প্রয়োজন নেই। এই ডিপ স্টেট ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ হতে সহযোগিতা করেছিল এবং তাকে ফ্যাসিবাদ হিসেবে তৈরি থাকার জন্য সর্বাত্ম শক্তি নিয়োগ করেছিল। সেই ডিপ স্টেট এখনো কতটুকু শক্তিশালী তার প্রমাণ এই খসড়া আইন। This is a tangible evidence the deep state is still in full power and in full control. এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্টে বাংলাদেশ একাদশে না থাকলেও দলের জয় উপভোগ করেছেন শরীফুল ইসলাম। ইনজুরি কাটিয়ে দলে ফেরা এই পেসার জানিয়েছেন, সিরিজ জয়ের জন্য সামর্থ্যের সবটুকু করতে প্রস্তুত বাংলাদেশ দল। ম্যাক্রোয়ের ওয়েদার আসলে বলবো খুবই সুন্দর, আমাদের জন্য অনেক ভালো, কারণ হালকা ঠান্ডা আছে। না, আমরা তো দার্জিলিংয়ে খেলছি, মোটামুটি গরম ছিল, বাট এখানে ওয়েদারটা খুবই সুইটেবল এবং কি আমরা একে অপরের সবাই দেখতেছি একে অপরের উপর সাপোর্ট করে, কিছুটা টুরি করে, বাট আমরা এখন নেক্সট ম্যাচ নিয়ে চিন্তা করছি, খেলা দেখা যাচ্ছে।